আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বায়োকেম এক্সপ্লেনেশনে। আমি ফারজানা ফারুক হাফসা তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএসসি লেভেলে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে, জৈব রসায়ন। আজকে আমরা এই পর্বে জৈব রসায়নের সাধারণ পরিচিতি সম্পর্কে জানব। তো জৈব যৌগ মানে কি? কার্বন দ্বারা গঠিত যৌগকে বলা হয় জৈব যৌগ। আচ্ছা, কার্বন দ্বারা গঠিত যৌগকে যখন জৈব যৌগ বলা হয়, এই কথাটা যখন এসেছে তখনই দেখা গেছে যে প্রকৃতিতে এমন অনেক যৌগই আছে যারা কিনা কার্বন দ্বারা গঠিত। কার্বন দ্বারা গঠিত হওয়া সত্ত্বেও তাদেরকে জৈব যৌগ বলা চলছে না। যেমন হচ্ছে এখানে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইসালফাইড, ক্যালসিয়াম কার্বাইড, এরকম আরও অনেক যৌগ আছে যাদের মধ্যে কার্বন থাকা সত্ত্বেও তাদেরকে আমরা জৈব যৌগ বলতে পারছি না। তাহলে জৈব যৌগ আসলে কি? কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বা জৈব যৌগ বলে। এখানে কার্বন আর হাইড্রোজেনের সাথে এছাড়াও অক্সিজেন, ফসফরাস, সালফার, হ্যালোজেন ইত্যাদি থাকতে পারে। যেমন এরকম, তাহলে আমরা বলতে পারি যে এটা আসলে কি নয়? জৈব যৌগ নয়। তাহলে জৈব যৌগ কারা কার হতে পারে? যেমন মিথানল, এটা একটা জৈব যৌগ। ইথানেল, দেন হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এক্সেট্রা। তো তারা কি হতে পারে? ওরা হচ্ছে জৈব যৌগ। তো জৈব যৌগের সাধারণ পরিচিতি, যে জৈব যৌগটা আসলে যে কিভাবে এসেছে, যে জৈব যৌগ আমরা কাদের বলতেছি। তো 1808 সালের দিকে সুইডিশ বিজ্ঞানী বার্জিলাস তিনি বলেন যে যত ধরনের সজীব উদ্ভিদ অথবা প্রাণী আছে, হ্যাঁ, যারা কিনা জড় নয়, তাদের থেকে প্রাপ্ত যৌগকে জৈব যৌগ বলে। আর যারা কিনা প্রাণ নেই, বিভিন্ন ধরনের হচ্ছে খনিজ পদার্থ আছে, তাদের থেকে প্রাপ্ত যৌগকে বলা হয় অজৈব যৌগ। তো তিনি এই কথাটি বলেছেন। এমনকি তিনি একটা মতবাদ প্রস্তাব করেছেন 1815 সালের দিকে। তো 1815 সালের দিকে তিনি প্রস্তাব করেছেন যে জৈব যৌগ হচ্ছে এমন এক ধরনের যৌগ যারা কিনা সজীব উদ্ভিদ থেকে আসে, তাদের ভেতর থেকে উৎপন্ন একটা প্রাণশক্তির প্রভাবে। তার মানে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে জৈব যৌগ কখনোই কৃত্রিমভাবে তৈরি করা যায় না। প্রকৃতি থেকে, পরিবেশ থেকে, উদ্ভিদ ও প্রাণীর মাধ্যমে তাদের যখন হচ্ছে বিয়োজন হয় মাটিতে, সে সকল প্রোডাক্টের মাধ্যমে হচ্ছে আমাদের কাছে আসে বা এই সকল জৈব যৌগ তৈরি হয়েছে। তো এটাকে বলা হয় প্রাণশক্তি মতবাদ। পরবর্তীতে কি হলো, 1828 সালের দিকে ফ্রেডরিক হুইলার নামক একজন বিজ্ঞানী, তিনি কি করেছিলেন, তিনি হচ্ছে দুই ধরনের যৌগ নেন, যেটা কিনা আসলে ছিল জৈব যৌগ ছিল না, এটা নর্মাল একটা যৌগ ছিল। তিনি পরীক্ষাগারে পরীক্ষা করার জন্য নিয়েছিলেন। তারা হচ্ছে কি অ্যামোনিয়াম ক্লোরাইড আর লেড সায়ানাইড। তো অ্যামোনিয়াম ক্লোরাইড আর লেড সায়ানাইড এই দুটা মিলে হচ্ছে, তিনি তার মেন লক্ষ্য ছিল তিনি অ্যামোনিয়াম সায়ানাইড বানাবেন। তো কি হলো, অ্যামোনিয়াম সায়ানাইড তিনি বানাতে চাইলেন, কিন্তু প্রস্তুত হয়ে গেল ইউরিয়া। এই ইউরিয়া হচ্ছে কি এক ধরনের জৈব যৌগ, যেটা হচ্ছে ম্যামালিয়া শ্রেণী বা স্তন্যপায়ী প্রাণীদের ইউরিনে হচ্ছে আগে শনাক্ত করা হয়েছিল। তো পরবর্তীতে ফ্রেডি হুইলার তিনি বললেন যে আচ্ছা, তাহলে শুধুমাত্র আমরা পরিবেশ থেকে না, এমনকি আমরা কৃত্রিমভাবে ল্যাবরেটরিতেও হচ্ছে জৈব যৌগ তৈরি করতে পারি। ঠিক আছে, তো সেই জন্য এই ফ্রেডি হুইলারকে বলা হয় জৈব যৌগের জনক, যিনি আবিষ্কার করেছেন যে জৈব যৌগ শুধুমাত্র প্রাণী থেকেই না, ল্যাবেও তৈরি করা যায় খনিজ পদার্থের মাধ্যমে বা বিভিন্ন অজৈব যৌগের মাধ্যমে, বা হচ্ছে খনিজ পদার্থের মাধ্যমে জৈব যৌগ তৈরি করা যায়। তো আমাদের প্রকৃতিতে দুই ধরনের যৌগ আছে, একটা হচ্ছে জৈব যৌগ, একটা হচ্ছে অজৈব যৌগ। তো দেখা যায় যে জৈব যৌগের সংখ্যাটা হচ্ছে কি অজৈব যৌগের সংখ্যা থেকে অনেক বেশি। তো জৈব যৌগের সংখ্যা প্রায় 80 লক্ষেরও বেশি, আর অন্যদিকে অজৈব যৌগের সংখ্যা প্রায় 1 লক্ষের কাছাকাছি বা তার চেয়েও কম। তো কতটা হিউজ পরিমাণ ডিফারেন্স, যেখানে বললাম যে জৈব যৌগের পরিমাণ হচ্ছে কি 80 লক্ষেরও বেশি। জৈব যৌগ হচ্ছে 80 লক্ষেরও বেশি, আর অন্যদিকে অজৈব যৌগ নাকি 1 লক্ষ বা তার চেয়েও কম। 1 লক্ষ বা তার চেয়েও কম। আচ্ছা, তো এত পরিমাণ, এত এত বেশি ডিফারেন্স থাকার কারণটা কি? পরবর্তীতে 3টা কারণ হচ্ছে তারা উপস্থাপন করেছেন যে আচ্ছা, জৈব যৌগ হচ্ছে তো এত বেশি, তো কারণটা কি হতে পারে?
তো তারা তিনটা কারণ হচ্ছে তুলে ধরেছেন। সে তিনটা কারণ হচ্ছে জৈব যৌগের প্রাচুর্যতার তিনটি কারণ। একটা হচ্ছে ক্যাটেনেশন, দেন হচ্ছে আইসোমারিজম, আর একটা হচ্ছে পলিমারাইজেশন। অর্থাৎ কার্বনের ক্যাটেনেশন, তারপর সমানতা ও পলিমারকরণ, এই তিনটা ধর্ম থাকার কারণে প্রকৃতিতে জৈব যৌগের সংখ্যাটা একটু বেশি, একটু না অনেকটাই বেশি অজৈব যৌগের সংখ্যা থেকে। তো সেই ধর্মগুলো আসলে কি একটু দেখি। কি দেখলাম যে কার্বনের ক্যাটেনেশন, দেন সমানুকরণ আর পলিমারাইজেশন বা পলিমারকরণ। জৈব যৌগের প্রাচুর্যতার কারণ। জৈব যৌগের প্রাচুর্যতার কারণ হচ্ছে তিনটি। প্রথমটি হচ্ছে ক্যাটেনেশন, দুই নাম্বারটি হচ্ছে সমানুকরণ, তিন নাম্বারটি হচ্ছে পলিমারকরণ। ক্যাটেনেশন, সমানুকরণ, পলিমারকরণ, ক্যাটেনেশন, সমানুকরণ, পলিমারকরণ। তো ক্যাটেনেশন মানে কি? ক্যাটেনেশন মানে হচ্ছে কার্বন পরমাণু নিজেদের সাথে স্ব যুক্ত হওয়ার ক্ষমতা। এই কথাটার মানে হচ্ছে একটা কার্বন চাইলে অনেকগুলো কার্বনের সাথে মিলে একটা শিকল তৈরি করতে পারে, অথবা ছোট ছোট শিকল তৈরি করতে পারে, অথবা বলও তৈরি করতে পারে। যেমন হচ্ছে কার্বন চাইলে এভাবে একজন আরেকটা কার্বনের সাথে লেগে থাকতে পারে, অথবা এরকমও হতে পারে যে এখানে আরেকটা কার্বন এরকমও হতে পারে, অথবা তারা বলে তৈরি করেও থাকতে পারে। এটা হচ্ছে কি কার্বনের নিজেদের মধ্যে একটা যুক্ত হওয়ার ক্ষমতা, কার্বনের নিজেদের মধ্যে একটা যুক্ত হওয়ার ক্ষমতা। তো এই ক্ষমতার কারণে জৈব যৌগের পরিমাণটা একটু বেশি। তাই সেকেন্ড কারণ হচ্ছে সমানুকরণ। তো নর্মালি সমানুকরণ মানে হচ্ছে কি যে আমার পরমাণু সেম থাকবে, কিন্তু ওদের রিঅ্যারেঞ্জ করার কারণে একটা জিনিস থেকে অনেকগুলো তৈরি হয়। লাইক যদি আমি বলি এখানে C2H6O, এখানে কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 6টা, অক্সিজেন আছে 1টা। তো এই একটা জিনিস থেকে আমি কি বানাইতে পারি? এই একটা জিনিস থেকে দেখো C2H5OH, এটা হচ্ছে ইথানল। কার্বন দেখো 2টা, হাইড্রোজেন 6টা, অক্সিজেন 1টা। আবার দেখো এই জিনিসটা নিয়ে আবার কি বানাতে পারি? এখানে CH3OCH3, এটাও আরেকটা প্রোডাক্ট। এটা হচ্ছে কি এটা ইথার যৌগ, ডাইমিথাইল ইথার। তাহলে আমাদের জিনিস কিন্তু ছিল একটা, মানে হচ্ছে ওদের আণবিক সংকেত সেম, কিন্তু গাঠনিক সংকেতটা ভিন্ন। তাহলে একটা থেকে 2টা তৈরি হয়ে গেল। তাহলে এরকম বহু জিনিস আছে যে আমাদের হচ্ছে একটা আণবিক সংকেত থাকে যা 5-6টা সমাণু পর্যন্ত থাকতে পারে। তাহলে এভাবে রিঅ্যারেঞ্জ করার ক্ষমতা রাখে কার্বন। তো এই যে C2H6O, এখান থেকে আমরা কি পেলাম? ইথানল, আর এটা হচ্ছে ডাইইথাইল ইথার। তাহলে এটা সেকেন্ড ধর্ম গেল, সেটা হচ্ছে কি সমানুকরণ। এখন আরেকটা হচ্ছে পলিমারকরণ বা পলিমারাইজেশন। পলিমারকরণ হচ্ছে যে এমন একটা প্রক্রিয়া, বিশেষত যারা হচ্ছে অসম্পৃক্ত যৌগ আছে তারা কি করে, ছোট ছোট ওরা নিজেদের মধ্যে হচ্ছে অ্যাড হয়ে বৃহৎ অণুগুচ্ছ তৈরি করে। এই প্রক্রিয়াকে বলা হয় পলিমারাইজেশন। তো পলিমারাইজেশন বা পলিমারকরণের একটা উদাহরণ হচ্ছে আমাদের বহুল প্রচলিত নিত্যদিনে আমরা ইউজ করি, সেটা হচ্ছে কি পলিথিন। এই পলিথিনটা আসলে কোত্থেকে আসে জানো? পলিথিনটা আসে অনেকগুলা ইথিন মনোমার একসাথে অ্যাড হওয়ার কারণে, এই পলিথিন তৈরি হয়। তাহলে এখানে আমি ধরলাম n সংখ্যক ইথিন দিলাম, হ্যাঁ। তো এই n সংখ্যক ইথিন থেকে কি তৈরি হবে? এখানে পলিথিন তৈরি হবে। তো এটাকে আমরা বলছি পলিথিন, ঠিক আছে। তো এই জৈব যৌগে এই তিনটা ধর্মের কারণে জৈব যৌগের সংখ্যা অজৈব যৌগ থেকে অনেক অনেক বেশি। ওকে, এখন আমরা জানবো যে
একটা জৈব যৌগের সাথে অজৈব যৌগে কি কি পার্থক্য থাকতে পারে, কি কি ডিফারেন্সিয়েশন থাকতে পারে, ঠিক আছে, ডিফারেন্স থাকতে পারে। এখন আমরা জানবো জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য। এই পার্থক্যগুলো দেখে আমরা বুঝতে পারবো যে একটা নর্মাল যে জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে কি কি পরিমাণ মিল অমিল আছে। আচ্ছা, যেমন হচ্ছে জৈব যৌগে কার্বন পরমাণুর সাথে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, হ্যালোজেন যুক্ত থাকে। অন্যদিকে অজৈব যৌগে 2 বা ততোধিক মৌলের সমন্বয়ে গঠিত যে কোনো একটা যৌগ। এখানে জৈব যৌগ যারা আছে ওরা সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয় সবসময়, কিন্তু অজৈব যৌগ সমযোজী বা আয়নিক যে কোনো একটা হতে পারে। জৈব যৌগসমূহ নিম্ন গলনাঙ্ক আর নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট, অন্যদিকে অজৈব যৌগসমূহ উচ্চ গলনাঙ্ক আর উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট। এই যে পার্থক্যটা, এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। জৈব যৌগে দহনের পর অবশেষ কোনো থাকে না, মানে অক্সিজেন দ্বারা যদি জারিত হয় কোনো অবশেষ থাকে না, কিন্তু অজৈব যৌগের ক্ষেত্রে সেটা থাকে। জৈব যৌগসমূহে বিদ্যুৎ অপরিবাহী হয়, কিন্তু অজৈব যৌগসমূহ বিদ্যুৎ পরিবাহী। কারণ আমরা জানি সমযোজী যৌগসমূহ কি থাকে, অপরিবাহী। এটা হচ্ছে খুবই জটিল এবং মন্থর প্রক্রিয়া। অন্যদিকে অজৈব যৌগের প্রক্রিয়াটা হয় আয়নিক প্রকৃতির এবং সেটা খুবই দ্রুতগতি সম্পন্ন। পোলার দ্রাবকে তারা অদ্রবণীয় হয়, এটা হচ্ছে পোলার দ্রাবকে দ্রবণীয়। আর এদের সংখ্যা হচ্ছে 80 লক্ষের বেশি, আর ওদের সংখ্যা হচ্ছে 1 লক্ষ বা তার কাছাকাছি। আজকে যে সম্পূর্ণ যে ভিডিওটি, এটা ছিল হচ্ছে জৈব যৌগের সাধারণ পরিচিতি নিয়ে। সামনে আমরা আস্তে আস্তে জৈব যৌগের সমানতা, তারপর জৈব যৌগের নামকরণ কীভাবে করতে হয় সেগুলো সম্পর্কে জানবো। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।